ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণে সকল দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি সৌভাগ্য দর্পণে আরো একটি পর্ব। দেখুন, আমাদের জীবনে চলার পথকে সঠিকভাবে যদি এগিয়ে নিয়ে চলতে হয়, তার জন্য প্রতিটা ক্ষেত্রেই বা জীবনের বিভিন্ন স্তর অনুযায়ী তার কিন্তু কয়েকটা ভাগ থেকে যায়, এবং সেই স্তর অনুযায়ী যদি আমরা ভাগটাকে সঠিকভাবে আমরা আমাদের জীবনে এগিয়ে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের জীবন অনেক সুমসৃণ, সুগঠিত এবং আমাদের জীবনশৈলী অনেক সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এবং জীবনের একদম প্রিলিমিনারি স্টেজ বা প্রথম যে পদক্ষেপ, সেটা হলো আমাদের জীবনের সঠিকভাবে শিক্ষা। এবং এই শিক্ষা যত বেশি আপনার কাছে তার কনসেপচুয়ালি কারেক্ট হবে, তবেই আপনি আপনার ভবিষ্যৎ জীবনে এবং আপনার সন্তান সন্ততি ভবিষ্যৎ জীবনে এবং আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেকেরই জীবনকে মিলিয়ে দেখবেন, আপনারা যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই কাজের সঠিক কনসেপ্ট ক্ল্যারিটি যখনই থাকে, তখনই সেখান থেকেই তাকে আপনি আপনার পেশাতে কনভার্ট করতে পারেন এবং জীবনকে তার মাধ্যমে জীবনকে সঠিকভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারেন। তো এই কারণের জন্য আমাদের যে ফেজগুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে, তার মধ্যে শিক্ষা একটা অন্যতম গুরুত্বপূর্ণ। দেখুন, আমি কখনোই বলি না যে শুধুমাত্র শিক্ষা মানে পড়াশোনা শিক্ষাটাই একমাত্র শিক্ষা, সেটা কিন্তু নয়। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাই আমি কিন্তু বলি না। জীবনের সামগ্রিকভাবে আমাদের জীবন শৈলীকে সঠিকভাবে নিয়ে যেতে হলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের শিক্ষা রয়েছে। অর্থাৎ একদিকে যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান যা সময়, তার সঙ্গে কারিগরি শিক্ষা, টেকনিক্যাল যে ইউটিলাইজেশন, দুটোর একসঙ্গে যখন কম্প্যাক্ট হয়ে তৈরি হয়, তবেই সেখান থেকেই কিন্তু আমরা আমাদের সঠিক জায়গা খুঁজে পাই। তো আমার আজকের আপনাদের এই অনুষ্ঠানে আমি প্রতিটা অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদের কাছে সঠিক কিছু তথ্য এবং এই যে দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিস করছি, এবং সেই অবজারভেশনগুলোকে আপনাদের কাছে তুলে ধরা, এবং সেই অবজারভেশনগুলো আপনাদের কাছে তুলে ধরলে, অর্থাৎ আজ যা পর্যবেক্ষণ করছি, সেই পর্যবেক্ষণগুলো যদি আপনাদের কাছে তুলে ধরা হয়, তাহলে সেখান থেকে আপনারাও আপনাদের সঠিক দিকটাকে বুঝতে পারবেন এবং সমস্যাগুলোকে সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন। এবং সেই সঠিক সময় সঠিক যদি নির্ধারণ হয়, তাহলে আমরা জীবনে সঠিক পথে এগিয়ে যেতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সঠিকভাবে আমরা জীবনকে স্থির করতে পারবো এবং জীবনশৈলীকে আমরা সুমসৃণ করে করতে পারবো। দেখুন, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফ এবং আমার যে প্র্যাকটিস লাইফ, তাতে দেখেছি স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষভাবে অনেক রকম, আমি আমার ক্যাটাগরি ক্ষেত্রে কখনো ওই রকম অ্যাভারেজ, মিডিয়াম, ভেরি গুড, গুড এরকম ধরনের ক্লাসিফাই আমি করি না। দেখুন, প্রত্যেকটা স্টুডেন্টেরই নির্দিষ্ট কিছু এবিলিটি থাকে, এবং সেই এবিলিটিটাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, তাহলে অবশ্যই সেখান থেকে তার ইউটিলাইজেশন পেতে পারে। এবং এটা আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি, এবং বহুদিন ধরে আমার এই অবজারভেশন পর্যবেক্ষণ, যে তার মধ্যে কিছু কিছু স্পেসিফিকেশন আজকে তুলে ধরার চেষ্টা করব। যেমন অনেক স্টুডেন্ট থাকে যারা ভালো মার্কস পায়, আবার কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা অ্যাভারেজ মার্কস পায়। তবে তার থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমান যে সময়, এই যে সময় একটা অ্যাডমিশনের সময় চলছে, এবং এই সময়টাতে সঠিক সাবজেক্ট নির্ধারণ, অর্থাৎ সঠিক বিষয়কে বেছে নিয়ে তারপরে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমাদের যে শিক্ষা তার সঙ্গে পেশাটাও কিন্তু সেই মতো করে গড়ে উঠতে পারবে। তার কারণ সঠিক শিক্ষা যদি সম্পূর্ণরূপে না হয়, তাহলে সেখান থেকে তার থেকে কিন্তু যে পেশাতে কনভার্সন হওয়া, তার যে আলটিমেট পরিণতি, সেটা কিন্তু সমস্যাবহুল হয়ে যায়। সেই জন্য প্রথম ফেজ হচ্ছে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে যে আমরা কোন ধরনের সাবজেক্ট আমাদের বার্থ চার্ট অনুযায়ী সাপোর্ট করে, সেই জায়গাটাকে আমাদেরকে আগে বুঝতে হবে, এবং তারপর আমাদের যে পদক্ষেপগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবো। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই দাদা। কোথা থেকে বলছেন? আমি গার্ডেন রিচ থেকে বলছি। গার্ডেন রিচ? হ্যাঁ। মেয়ের নাম? শ্রেয়া দাস। শ্রেয়া দাস। হ্যালো, হ্যাঁ বলুন। শ্রেয়া দাস? হ্যাঁ, স্নেহা দাস। স্নেহা দাস, আচ্ছা। হ্যাঁ, স্নেহা স্নেহা স্নেহা, হ্যাঁ। আচ্ছা। স্নেহা দেবীর জন্ম তারিখ? 6/9/2000। 6 সেপ্টেম্বর 2000, তাই তো? হ্যাঁ। জন্ম সময়?
5:35 AM। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? দেখি, মাসখানেকগুলো দেখছি। কেমন লাগছে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। তো এই যে অনুষ্ঠানটাতে প্রত্যেকটা ক্ষেত্রে যে উপাচারগুলো কখনো কখনো বলা হয় সেগুলো কখনো করে দেখেছেন? না, পড়া হয়নি দাদা, আমি আসলে সেইভাবে সময় পাই না, জানেন তো, আচ্ছা আচ্ছা। যার জন্য করে উঠতে পারি না। এই যে সংখ্যাটা পাওয়া গেছে 6, 9 আর 2000, অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু 6 সংখ্যাটা হচ্ছে শুক্রের জাতক জাতিকা, তাদের 6 ডিফাইন করে শুক্র জাতক জাতিকাদের। অর্থাৎ এদের কাজ 2000 সালে জন্ম, 25 বছর বয়স, হাতের কাজ বেশ ভালো, সব জিনিস গুছিয়ে গাছে রাখতে পছন্দ করে, কিন্তু মাঝে মাঝেই মেন্টাল একটা ডিপ্রেশন বলতে পারেন, এবং কিছু খুব মাঝে মাঝে খুব রেগে যায় এবং মানসিকভাবে বিভিন্ন ক্ষেত্রে একটু ডিপ্রেশনের মধ্যে পড়ে এবং বড্ড ইমোশনাল হয়ে কিন্তু সিদ্ধান্ত নেয়। এবং এই 6 আর 9 আর 2, অর্থাৎ 9 আর 6 15 আর 2 7 17, অর্থাৎ এখানে টোটাল যদি ডেট অফ বার্থটাকে যোগ করা যায় তাহলে পাওয়া যায় 8। এটাকে আমরা বলি ডেস্টিনি নাম্বার। আর 6 সংখ্যাটা হলো আমাদের কাছে বার্থ নাম্বার। অর্থাৎ এখানে 6, 8 একটা পাওয়া গেল আর তার সঙ্গে একটা 9 পাওয়া গেল। এই 6, 8 আর 9 এর যে কম্বিনেশন, তাতে এখানে 3 এর কম্বিনেশন ঠিক নেই। আমি অ্যাকচুয়ালি আজকে যে অবজারভেশনে বলতে চেয়েছিলাম, আজকে প্রথম আমার কলার বন্ধুকেও কিন্তু সেই জায়গাটাকে পেলাম, যে যাদের ক্ষেত্রে দেখবে যে পুরো যে জন্ম তারিখটা রয়েছে তার যে প্রথম সংখ্যাটাকে যদি যোগ করে যে সংখ্যা আসবে সেটা, পুরো সংখ্যাটাকে যোগ করে যে সংখ্যা আসবে সেটাকে বলা হয় ডেস্টিনি নাম্বার, আর প্রথমটাকে বলা হয় বার্থ নাম্বার। এবং এই যে প্রত্যেকটা যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা 3 কিন্তু নেই, বা সামগ্রিক করেও 3 আসছে না, এবং তার সঙ্গে 5ও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে জন্মছকের যে টোটাল বার্থ নাম্বার, সেখানে কিন্তু 3 এর অভাব এবং 5 এর অভাব। 3 আর 5 এর অভাবের ফলে কি হয়? দেখুন, 3 হচ্ছে বৃহস্পতিকে নির্দেশ করে, এবং 5 কাকে নির্দেশ করে? 5 নির্দেশ করে বুধকে, যাকে আমাদের, যেটা আমাদের শিক্ষার কারক গ্রহ। এবং 3 হচ্ছে আমাদের কাছে বৃহস্পতি, যে কিনা আমার প্রাজ্ঞতার কারক গ্রহ। অর্থাৎ আমার যে শিক্ষা, তার থেকে আমি যে প্রাজ্ঞতা, আমার যে তার যে আমার স্টেবিলিটি, আমার যে কনফিডেন্স, সেটা কিন্তু ওখান থেকে আসে। কিন্তু এখানে মঙ্গলের একটা প্রভাব কিন্তু রয়েছে, অর্থাৎ ওর মধ্যে মাঝে মধ্যে কিন্তু একটা কনফিডেন্স যথেষ্ট পরিমাণে থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ওভার কনফিডেন্সও হয়ে যায়, তাই তো? এবং কিন্তু যতটা পরিমাণ পরিশ্রম করে সেই অনুযায়ী আউটকাম রেজাল্ট কিন্তু আসে না। এটা আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন আপনাদের কাছে বললাম, এটা শুধুমাত্র বার্থ নাম্বার নিয়ে বললাম। এরপর আসবো আমরা জন্মছকে, এবং এই 3 সংখ্যা যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে জন্মছক দেখার আগে বলা যায় যে তাদের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতির যে অবস্থান সেটা খুব একটা ভালো থাকবে না, অথবা পীড়িত অবস্থায় থাকবে, অথবা নবাংশ ছকে গিয়ে এমন কোনো যারা গ্রহ দ্বারা পীড়িত হয়ে যাবে যা তার যে চেষ্টা, সেই চেষ্টার ফলপ্রসূতা দেবে না। এবার আমরা আসবো জন্মছকে। এই জন্মছকে যদি আমরা দেখি, আমি যেটা আজকে আলোচনায় বললাম, যে আবার রিপিট করছি তারিখটা, 6, 9, 2000 এবং 5:35 AM কলকাতা। আপনারা নিজেরাও আপনাদের যে আজকাল যে সফটওয়্যার পাওয়া যায় ফোনে, তাতে আপনারা দেখতে পারেন যে এই জন্মছকে দেখুন, আমি অবজারভেশন শুরু হওয়ার আগেই বলেছিলাম বৃহস্পতি পীড়িত থাকবে। অর্থাৎ এই জন্মছকে দেখুন বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতি শনি দ্বারা পীড়িত। এটা দীর্ঘদিনের একটা অবজারভেশন আপনাদের কাছে আমি বলছি, যে এটা দেখতে 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 কেন এই কথাটা বললাম, তার কারণ এই জন্মছক দেখার আগে এই নিউরোস্কোপটা যদি আমি দেখে নিতে পারি না, তাহলে আমার জন্মছকের দেখার আগেই অনেক কিছু ভিউজ ক্লিয়ার হয়ে যায়। এবং একটা জন্মছককে দেখার বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল থাকে। এবার আমরা আসবো জন্মছকে। এই জন্মছকে বৃহস্পতি পীড়িত, এবং এখানে দেখুন লগ্নে বসে রয়েছে রবি, লগ্নপতি লগ্নস্থ। এবং আমি বারবার আমার অবজারভেশনে বলেছি যে যখনই কোন দেখা যায় যে লগ্নপতি লগ্ন হয়ে যায় এবং সেখানে রবির মতো গ্রহ যথেষ্ট ডমিনেটিং হবে, যে কোনো কাজ যদি ওকে দেওয়া হয় সেটা যথেষ্ট গুরুত্ব সহকারে করবে, কিন্তু সবসময় কিন্তু সেই জায়গা থেকে তার আলটিমেটাম আসবে না। এখানে শুক্র নিচস্থ অবস্থায় পাওয়া গেল এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া গেল। এই যে নিচস্থ গ্রহ যখন বুধ যুক্ত হয়ে গেল, তার ফলে কি হলো না, বুধরাও কিন্তু এখানে একটু কনফ্লিক্টেড হয়ে গেল। ফলে বুধের যে পাওয়ার, অর্থাৎ শিক্ষার যে যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। এখানে একটা কালসর্প দোষ পাওয়া যাচ্ছে, এবং লগ্নের দ্বাদশে মঙ্গল, অর্থাৎ মাঙ্গলিক দোষ।
অর্থাৎ জীবনে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা অনুযায়ী সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা। এবং লগ্নের চতুর্থ স্থানে এখানে দ্বাদশপতি চতুর্থ অবস্থা বসে রয়েছে, মাঝে মধ্যে একটা কনফিডেন্সিয়াল লুজের অভাব, ফাইন্যান্সিয়াল জায়গায় যেভাবে চাইবে সেই মতো করে গড়ে উঠবে না কেমদ্রুম দোষের কারণের জন্য। কিন্তু দশমপতি কিন্তু D10 চার্টে গিয়ে যথেষ্ট পাওয়ারফুল হয়ে গেছে, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে, কিন্তু যেভাবে পরিশ্রম করছে বর্তমান সময়ে সেই মতো করে রেজাল্ট কিন্তু কখনো আসবে না। এবং এখানে কাল সর্ব দোষের একটা প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা বৃহস্পতি ও শনি ভঙ্গ, এটা দুটো গ্রহ যেহেতু ভঙ্গ হয়ে গিয়েছে সেই কারণের জন্য প্রভাবটা খুব ম্রিয়মান হবে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বাধা হবে, কিন্তু সেই বাধাটাকে ওভারকাম করে উঠতে পারবে। এবং ল্যাক অফ কনফিডেন্স এবং প্রচন্ড পরিমাণে কনফিডেন্সের ক্ষেত্রে অভাব, কিন্তু আবার চেষ্টা করে মানসিকভাবে দৃঢ়তা নিয়ে আবার ফিরে আসবে এবং সেখান থেকে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেই লক্ষ্যের পথে আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু আবার প্রতিহত হবে। এইরকম ধরনের প্রবলেমই বর্তমান সময় ফেস করছে। এবং বিশেষ করে পিতার ক্ষেত্রে বর্তমান সময়টা খুব একটা কিন্তু ইউটিউবল নয়, সুটেবল নয়, এবং বিশেষ করে শারীরিক জায়গাটাও কিন্তু তার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করছে। আপনি আর কি জানতে চান বলুন? যা যা বললাম সেগুলো কোনোটা মেলেছে না মেলেনি? যা যা বলেছেন ল্যাক অফ কনফিডেন্স, যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী পাচ্ছে না। এবং এখানে আমি এটা বলিনি যে ওঠাতে কিছু হবে না, জায়গাটা রয়েছে কিন্তু সেই মতো করে পাচ্ছে না। এবং এখানে ব্যক্তিগত জীবনটা একটু ওঠা পড়া, সের জন্য একটু ভালো কারোর সঙ্গে কনসাল্ট করতে হবে, তার কারণ এখানে বিশেষ করে সপ্তপতি এখানে একটা খঞ্জগুরু দোষ তৈরি করেছে এবং মাঙ্গলিক দোষ। এটা ঠিক যদি না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যে জায়গাটা সেটা ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। ক্যারিয়ারে আপলিফমেন্ট হবে কিন্তু বাধার মাধ্যমে। এই জন্য বলবো ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক যে জায়গাগুলোকে বললাম এগুলোকে রেকটিফাই করুন। যদি মিস করে যান তাহলে অবশ্যই আবার ফেসবুক বা ইউটিউবে গিয়ে শুনে নিয়ে স্পেসিফিক জায়গাটাকে রেকটিফাই করুন এবং যে আমাদের সমাগত কৌশিকী অমাবস্যায় সেই তিথিটাকে ব্যবহার করুন। আশা করি বুঝতে পেরেছেন না? দেখুন, প্রত্যেকটা জন্মছকের একটা নির্দিষ্ট করে তার স্টেবিলিটি থাকে এবং সেই অনুযায়ী যদি তাকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায় তাহলে সঠিকভাবে আপনি এগোতে পারবেন। দেখুন, আমার যে দীর্ঘদিনের যে অবজারভেশন তার একটা প্রথম কিন্তু আমি আমার কলারের মাধ্যমে পেলাম যে যাদের ক্ষেত্রে এই 3 আর 6 এর প্রবলেম রয়েছে এবং বিশেষ করে 3 আর 5 এর প্রবলেম রয়েছে, অর্থাৎ আপনার জন্ম তারিখের মধ্যে 3 আর 5 এর যদি কম্বিনেশন না থাকে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা যায় যে আপনার জন্ম ছকের ক্ষেত্রে আপনার কোনো না কোনো জায়গায় এডুকেশন লাইফের ক্ষেত্রে একটা স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসবে। এটা একদিনের নয়, এবং তার সঙ্গে ল্যাক অফ কনফিডেন্স, যেটা আমি আমার আজকের আলোচনার প্রথম জায়গা থেকে বলতে চেয়েছিলাম এবং আমার কলারের মাধ্যমে সেটা কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হলো এবং সেটা কিন্তু জানালেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শোভিনী দাস বলছি বনগা থেকে। কার সম্বন্ধে জানবেন শোভিনী দেবী? আমি তো নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখ? 29শে নভেম্বর 1991 সাল। 29শে নভেম্বর 1991। জন্ম সময়? সময়টা হচ্ছে দুপুরবেলা 2:15। 2:15 PM। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। 29/11 বললেন না 29/1 বললেন? 29/11 বলেছি। 29/11/1991। আচ্ছা, জন্ম সময় বললেন দুপুর 2:15, তাই তো? হ্যাঁ, জন্মস্থান দুপুর। আর জন্মস্থান বললেন? কলকাতা। কলকাতা। সৈনী দেবী, এখানে মূলত বলবো 29 তারিখ। এই 29 তারিখটাকে আমার এটা দীর্ঘদিনের অবজারভেশন, সেই অবজারভেশনে আমি দেখেছি বিশেষ করে 29 তারিখের জাতক জাতিকা যারা হয় তাদের ক্ষেত্রে জীবনে আপস অ্যান্ড ডাউনস প্রচুর পরিমাণে রয়েছে। আপনার জন্মছকে ঢোকার আগে এটা আমি বলে রাখলাম। এবং ব্যক্তিগত জীবনে যথেষ্ট পরিমাণে টালমাটালের মধ্যে দিয়ে কিন্তু চলে এবং ব্যক্তিগত জীবনটা যথেষ্ট পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় এবং অনেকটা বেশি পরিমাণে সংঘর্ষ কিন্তু জীবনে থাকে। আপনি কি বলবেন? হ্যালো, একদম ঠিক বলছেন। এখন আমরা কিন্তু জন্ম ছকের মধ্যে ঢুকিনি, জাস্ট একটা নর্মাল অবজারভেশন এবং এটা আমি আমার দীর্ঘ দিনের অবজারভেশন। এবার আসবো আমরা জন্ম ছকে। এই যে 29/11 এখানে 2 এর আধিক্য বড্ড বেশি পরিমাণে পাওয়া গেল, অর্থাৎ এখানে মুড সুইং বেশি পরিমাণে হয় এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড্ড বেশি কিন্তু এত বেশি পরিমাণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয় এবং সেক্ষেত্রে বিবিধ ক্ষেত্রে অনেকে আপনাকে ব্যবহার করে ফেলে। এবারে আমরা আসবো জন্ম ছকে। এখানে জন্ম লগ্ন পাওয়া গেছে মীন লগ্ন এবং রেবতী নক্ষত্রে। এই যে রেবতী নক্ষত্রে যখন জন্ম হয় তখন দেখা যায় যে তাদের প্রথম জীবনে যথেষ্ট পরিমাণে সংঘর্ষ, মোটামুটি ভাবে বলা যায় 56
এই যে যেহেতু গন্ডমূল নক্ষত্র, এই যে 56 ইয়ার্স এর পর থেকে তাদের জীবনের কিছুটা পরিমাণ মোড় কিন্তু ঘোরে, কিন্তু তার আগের যে সময় সেই সময়টা কিন্তু যথেষ্ট সমস্যা বহুল। এবং চন্দ্র পাওয়া গেছে এখানে চন্দ্র পাওয়া গেছে সিংহ রাশিতে, এবং বর্তমানে সিংহ রাশির অষ্টম স্থানে শনি অবস্থান করছিল, যদিও সেটা আবার 25 তারিখের পর থেকে সেটা কিন্তু আবার কুম্ভ রাশিতে আসবে। অর্থাৎ শারীরিক ক্ষেত্র, মানসিক ক্ষেত্র এই জায়গাটা কিন্তু বড্ড বেশি প্রবলেমেটিক, এবং ব্যক্তিগত জীবনে বড্ড বেশি এখানে টানা পড়েন, এবং তৃতীয় পতি এখানে সক্ষেত্রস্থ হয়ে এখানে আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটাকে একটু ডিস্টার্ব করছে। বুধ এখানে রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং এই যে বুধ রাহুযুক্ত অবস্থা মানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন ধরনের সাফল্যের ক্ষেত্রে সমস্যা, এবং ব্যক্তিগত জীবনটা শুক্রের মতো গ্রহ সে কিন্তু নিচস্থ হয়ে বসে গিয়েছে, ফলে ব্যক্তিগত জীবনটা যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যা বহুল, এবং ভাগ্যস্থান যথেষ্টভাবে পীড়িত। ফলে যে কাজই করবেন সেই জায়গা ক্ষেত্রে সবসময় সুটেবিলিটি আসবে না, দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা, এবং বৈবাহিক ক্ষেত্রে একটা সমস্যা, এবং পরিবারের থেকে যতটা হেল্প পাওয়ার জায়গা সেই জায়গাটা কিন্তু পাচ্ছেন না। আর কি জানতে চান বলুন। এবং আপনার এখানে মূলত প্রশ্ন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড, তাই তো? ব্যক্তিগত জীবন নিয়ে এবং ফিনান্সিয়াল রিলেটেড। ব্যক্তিগত জীবনে বিশেষভাবে আমি জানতে, হ্যাঁ বলুন। বর্তমানে শারীরিক দিকটাও ভালো থাকছে না, এই নানা রকম সমস্যাটা কবে নাগাদ থেকে মানে আমি মুক্ত হতে পারি আর কি? দেখুন, আপনার এখানে জন্মছকটা খোলার আগে আপনাকে বলেছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সমস্যা, এটা আমার দীর্ঘদিনের একটা অবজারভেশন, এবং এখানে একদম আপনি আলটিমেটলি মিলিয়ে দেখলেন এখানে কিন্তু বিশেষ করে আপনি যেভাবে চাইবেন সেই মতো করে প্ল্যানিং হবে না, এবং আপনার যে ব্যক্তিগত জীবন তার কারণ আছে এখানে বৃহস্পতির মতো যে গ্রহটা, যেটা স্বামী কারক গ্রহ, সেই জায়গাটা কিন্তু এখানে পীড়িত অবস্থা বসে রয়েছে, এবং সপ্তম স্থানটাও কিন্তু এখানে পীড়িত, এবং সপ্তম স্থানে শুক্র যে বিবাহ কারক গ্রহ সে যে কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটাকে যদি রেকটিফাই না করতে পারা যায়, এবং তার সঙ্গে এখানে শনির যে দৃষ্টি পড়ে রয়েছে লগ্নের উপরে, এই জায়গাটাকে রেকটিফাই না করতে পারলে কিন্তু কোনো জায়গা থেকেই ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু আসবে না। দেখুন, এই সমস্যাটা আজকের সমস্যা না, এটা আজ জমতে 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 অনেকটা বৃহৎ আকার ধারণ করেছে। এই জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, এবং আগামী যে কৌশিকী অমাবস্যা তিথি সেটাকে সঠিকভাবে জীবনে ব্যবহার করতে চেষ্টা করুন। দেখুন, কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যেটাকে সঠিকভাবে যদি জীবনে এক্সিকিউট করা যায় তাহলে যে কোনো ধরনের সমস্যা থেকে প্রতিহত করা যায়, এবং এই যে জন্মছক সেখান থেকে প্রতিহত হওয়ার জায়গা রয়েছে, কিন্তু তার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং বলবো প্রতি সপ্তাহে শুক্রবার দিন অগুরু মিশ্রিত জলে আপনার মহাদেবকে স্নান করাবেন, এই কাজটা প্রথমে শুরু করুন, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন। বলুন। এই যে আপনার যে অকাল্ট সায়েন্সের ক্ষেত্রে আমাদের মূল যে কারকগ্রহ দরকার হয় সেখানে তাকে বলা হয় বুধ এবং কেতু, এবং তার সঙ্গে বৃহস্পতি। বুধ আমাদের দেয় শিক্ষা, এবং বৃহস্পতি দেয় প্রাজ্ঞতা, এবং কেতু দেয় আমাদের গুপ্তবিদ্যা। এখানে কেতু কিন্তু খুব একটা ভালো খুব পার্বত্য অবস্থায় নেই, এবং বুধ এখানে কিন্তু রাহু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে অকাল্ট সায়েন্সের দিকে যদি আপনি এগোন, অর্থাৎ অ্যাস্ট্রোলজি তার সঙ্গে যদি ট্যারো কার্ড এই সমস্ত দিকে যদি আপনি এগোন, আমি কিন্তু দুটো স্পেসিফিক করলাম, এই জায়গাটা যদি আপনি যদি এগোন তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষাটা আপনি পাবেন, কিন্তু তাকে ফাইন্যান্সিয়াল জায়গায় কনভার্ট হওয়ার ক্ষেত্রে খুব ক্ষীণ জায়গা থাকবে। আপনার নলেজ ক্রিয়েশন হবে, যেহেতু বৃহস্পতি একটু পাওয়ারফুল অবস্থায় রয়েছে, কিন্তু বাকি দুটো গ্রহ কিন্তু খুব একটা পাওয়ারফুল জায়গায় নেই, এবং অষ্টম স্থানটাও কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই জায়গাটার জন্যই অকাল্ট সায়েন্সের জ্ঞান অর্জন হলো, সেটাকে আপনি ভবিষ্যতে যেটা প্রফেশন করবেন সেই জায়গাটার ক্ষেত্রে সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কোন প্রফেশনটা বাছলে আমার জন্য সঠিকভাবে যদি একটু গাইডলাইন দেন। বললাম যে সঠিকভাবে যদি গাইডলাইনে যেতে হয় তার জন্য একটা প্রপার অবজারভেশনের দরকার হয়, এবং সেই অবজারভেশনটা আপনাকে আগেই বলা হলো যে আপনি আপনার ক্যারিয়ারে যদি কোনো পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত হন সেই কাজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারবেন, কিন্তু বিবিধ ক্ষেত্রে সমস্যা, এবং সেই সমস্যার স্পেসিফিক কারণটাকে আপনাকে বলে দিলাম। সেই জায়গাটাকে যদি রেকটিফাই না হয় আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত হন না কেন সেখান থেকে 100% আলটিমেট ইউটিলাইজেশন কিন্তু পাবেন না। এবার আমি যেটা নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, এবং তার একটা প্রকৃষ্ট প্রমাণ আপনারা কিন্তু পেলেন আমার প্রথম কলারের থেকেই, যে ল্যাক অফ কনফিডেন্স, যেটা কিন্তু আমি আমার দীর্ঘদিন থেকে দেখছি, এবং অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি তাদের মধ্যে কিন্তু এমন পাওয়ার রয়েছে যে তাদের এবিলিটি রয়েছে, কিন্তু তারা মাঝে মধ্যে তাদের মধ্যে কনফিডেন্সটা লুজ করে যায়, এবং ভালো মার্কসও পাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যেন বলে যে না আমি পারবো না। এই যে বিষয়টা, এটাও কিন্তু তার মধ্যে একটা
ডিসএবিলিটি তৈরি করে দেয় ধীরে ধীরে। সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে সেই সমস্ত স্টুডেন্টগুলোকে তাদেরকে সঠিকভাবে তার মতো করে তার মধ্যে একটা বুস্ট আপের দরকার থাকে। এবং বিশেষ করে দেখবেন যাদের জন্ম ছকের মধ্যে বিশেষ করে 2 সংখ্যাটা অনেকবার ধরে রিপিটেশন হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে তাদের ক্ষেত্রে এই যে ল্যাক অফ কনফিডেন্স এবং তারা যথেষ্ট ভালো রেজাল্ট করা সত্ত্বেও তাদের ডিসিশন মেকিং, তাদের ক্ষেত্রে যাদের বিশেষ করে 2 সংখ্যা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে একটা বুস্ট আপের দরকার থাকে, অর্থাৎ পারিবারিক ক্ষেত্র থেকে বিশেষ করে পিতামাতার মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষকের মাধ্যমে একটা বুস্ট আপ সবসময় কিন্তু করে চলতে হবে, তাহলেই কিন্তু তারা সঠিক। দেখবেন অন্যদের ক্ষেত্রে সে যখন গাইড করবে সে কিন্তু অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করে দেবে, কিন্তু নিজের ক্ষেত্রে যখন এক্সিকিউশন করতে যাবে সেই এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু তার কিন্তু একটা সমস্যা তৈরি করবে। আবার আমি আমার অবজারভেশনে দীর্ঘদিন ধরে দেখেছি যে অনেক স্টুডেন্ট থাকে যারা খুব অ্যাভারেজ স্টুডেন্ট, আবার এমন স্টুডেন্টকেও দেখেছি আমি আমার অবজারভেশন অফ চার্ট অবজারভেশন করতে গিয়ে তাদের ক্ষেত্রে এত পরিমাণে ওভার কনফিডেন্স, সেই ওভার কনফিডেন্সের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা তৈরি হয়ে যায়, অর্থাৎ সে সবই পারবে। এই যে কনফিডেন্সটা এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক সময় পরীক্ষার গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট দেখবেন ডিসিশন নেওয়াটা, এবং এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। তার কারণ এই যে আমার কাছে অনেকগুলো অপশনস আছে, কিন্তু কোন অপশনসটাকে ব্যবহার করব, এই যে টেকনিক্যাল বিষয়টা, এই টেকনিক্যাল বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ দেখুন 5টা হয়তো 5 মার্কসের একটা প্রশ্ন, তার মধ্যে 5টা ভাগ রয়েছে এক এক করে, আবার একটা প্রশ্ন থেকে 3, 2, তাহলে আমি কোন অংশটাতে যাব যেখানে আমি স্কোর করতে পারবো? এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওটা যেটা কিন্তু স্পট করতে হবে, সেই জায়গাটাকে ইম্প্রোভাইজেশন দরকার থাকে, এবং এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হলে তখন কিন্তু অবশ্যই জায়গাটা সমস্যা তৈরি হয়ে যায়। এই জন্য যাদের ক্ষেত্রে এরকম ধরনের ল্যাক অফ কনফিডেন্স, ওভার কনফিডেন্স এরকম ধরনের ক্ষেত্রে প্রবলেমে ফেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো 451 এই সংখ্যাটাকে রেগুলারলি একটা কাঁচের বটলের মধ্যে লিখে সেই জলটাকে পান করুন। অনেক কিছু করেছেন, জাস্ট সিম্পল দেখে নিন। কারণ দেখুন তীর্থব্রত আপনাদের কাছে যেগুলো বলে সেগুলো সঠিক অবজারভেশন এবং তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং তার হাতে ধরা প্রমাণ আপনাদের কাছে দিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। এবার আপনারা এটাকে ব্যবহার করুন, দেখবেন অনেকটা পরিমাণ ল্যাক অফ কনফিডেন্সের যে জায়গা এবং ওভার কনফিডেন্স এবং কনফিডেন্স লেভেলটা যে নড়ে যাওয়া, এই জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনার সন্তান সন্ততি খুব ভালো রেজাল্ট করে জীবনে এগিয়ে যেতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।